রিঙ্কি একটা সাধারণ প্রাইভেট কোম্পানির কর্মচারী ছিল। তার মাসিক মাহিনা মাত্র 12,000 টাকা, আর সেই টাকা দিয়ে রিঙ্কি তার সংসার খুবই কষ্টে অতিবাহিত করে। রিঙ্কি তার অসুস্থ মা রোশনি, ছোট বোন টিনা এবং ছোট ভাই রাকেশের সঙ্গে বাস করে। আর সেই সংসারের দায়িত্ব শুধুমাত্র রিঙ্কির কাঁধেই বর্তায়, কিন্তু সে কখনো তার পরিবারকে অভাবের সম্মুখীন হতে দেয়নি। মায়ের ওষুধ থেকে শুরু করে কিংবা ছোট ভাই বোনেদের আবদার, যখন যা চেয়েছে রিঙ্কি তাকেই তাই দিয়েছে। কিন্তু এবারে বছর ঘুরতে না ঘুরতেই ঈদের উৎসব এসে উপস্থিত হয়, আর রিঙ্কি মাসের প্রথম মাহিনা পেয়ে পরিবারের সকলের জন্য ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের খাবার কিনতে বেরিয়ে পড়ে। দাদা, আমাকে 1 কিলো তরমুজ, 1 ডজন কলা আর 1 প্যাকেট খেজুর, 1 কেজি আঙুর দিয়ে দিন। তার সাথে কিছুটা কাঁচা আমও দেবেন। সব মিলিয়ে কত দাম হলো সেটা বলুন। দিদি, আমাকে 700 টাকা দিন, কারণ তরমুজ এখন 100 টাকা কিলো, আর কলা 100 টাকা ডজন, আর খেজুরের প্যাকেটটা 200 টাকা, আর আঙুরটা 200 টাকা, আর আম যেহেতু এখন বাজারে নতুন উঠেছে তাই আমও 100 টাকা। ফলের এত আগুন ছোঁয়া দাম শুনে রিঙ্কি ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে কোনোদিনও ভাবতে পারে না যে সামান্য ফলের দাম এত হতে পারে। ফল কিংবা খাবার দাবার জিনিসপত্র যদি এত দাম হয়। দাদা, মনে হচ্ছে তুমি ফল বিক্রি না করে নিজের কিডনি বিক্রি করছো, সেই কারণে ফলের এত দাম। আর এখন সামনেই ঈদ বলে তোমরা ইচ্ছা করে বেশি বেশি দাম নিচ্ছ, তাই তো? মধ্যবিত্ত মানুষদের এই হয়েছে জ্বালা, তাই এই উৎসব শুধুমাত্র বড়লোকেদের জন্যই হওয়া উচিত। এই বলে রিঙ্কি ব্যাগ থেকে 700 টাকা বের করে ফলওয়ালাকে দিয়ে দেয়, আর সব ফল নিয়ে হাসি মুখে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রথমে সে তার অসুস্থ মাকে ফল কেটে খেতে দেয় এবং তারপর সে তার ভাই বোনেদের জন্য কাটা ফল নিয়ে যায়, কিন্তু তার ভাই বোন কিছুতেই ফল খেতে চায় না। দিদি, সামনে ঈদ, আর তুই ঈদ উপলক্ষে আমাদের জন্য শুধুমাত্র এই সামান্য ফল নিয়ে এসেছিস? আমি শুধুমাত্র এই ফল খেতে পারবো না, কারণ সেই সকাল থেকে না খেয়ে বসে আছি যে তুই কখন অফিস থেকে আসবি আর আমাকে ভালো মন্দ কিছু খাওয়াবি। আর তুই দেখ, তুই শুধু কিছু কাটা ফল নিয়ে চলে এসেছিস। জানিস দিদি, এক্ষুনি আমি আমার বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বললাম। ওরা ঈদ উপলক্ষে পিৎজা, বার্গার, চাউমিন, বিরিয়ানি এইসব কিছু খাচ্ছিল, তাই আমি ভাবলাম আমিও বিরিয়ানি, পিৎজা, বার্গার খাবো। তুই আমাকে কিনে দিবি রে? ঠিক আছে, তোরা আজকে এই ফল খেয়ে নে। আমি তোদেরকে ঈদের দিন বিরিয়ানি, পিৎজা, বার্গার, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সিমুই সব কিছু খাওয়াবো, আর এগুলো আমি নিজে রান্না করে তোদেরকে খাওয়াবো, কেমন? দিদির কথা শুনে তার ভাই বোন দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনেই ঈদ উপলক্ষে নিজেদের দিদির কাছে শপিং এ যাওয়ার জন্য বায়না করতে শুরু করে, কারণ ইতিমধ্যেই ঈদের কেনাকাটা সকলেরই প্রায় সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু রিঙ্কি যেহেতু নিজের মাহিনা আসার অপেক্ষা করে, তাই সে এখনো ঈদ উপলক্ষে কিছু কিনতে পারেনি। দিদি, আমাদের বাড়ির সামনের গলিতে যে লেহেঙ্গার শোরুমটা আছে, আমি সেই লেহেঙ্গার শোরুমে একটা খুব সুন্দর লেহেঙ্গা পছন্দ করে রেখেছি। আর এখন যখন তোর মাহিনা হয়ে গেছে, তাহলে আমরা কালকে সন্ধ্যাবেলায় ঈদের শপিং করতে যাব, কেমন? দিদি, আমি কিন্তু ঈদ উপলক্ষে কোনো জামা কাপড় চাই না। আমি তোর কাছ থেকে একটু অন্য ধরনের গিফট চাই, আর সেই গিফটটা আমি তোকে বলেও দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অফিস থেকে আসার পথে তোদেরকে ফোন করে নেব, আর তোরা চলে আসিস, তারপর আমরা একসঙ্গে ঈদের শপিং করব। এই বলে রিঙ্কি তার ভাই বোনকে শান্ত করে। তখনই রিঙ্কি তার ফোনে ব্যাংক ব্যালেন্স চেক করে দেখে যে তার ব্যাংকের খাতায় মাত্র 15,000 টাকা পড়ে আছে। সেই টাকা দিয়ে সারা মাস সংসার চালানো, ঈদের খরচা করা আর শপিং করা সবকিছু হবে কিনা সেই নিয়ে রিঙ্কি চিন্তা করতে থাকে। পরের দিন অফিসে গিয়ে রিঙ্কি বোনাসের জন্য নিজের ম্যানেজারের সঙ্গে কথা বলে, কিন্তু সেই ম্যানেজার কিছুতেই রিঙ্কিকে বোনাসও দিতে চায় না। এত পড়াশোনা শিখেও এই প্রাইভেট কোম্পানিতে আমাকে চাকরি করতে হচ্ছে, যেখানে ঈদ উপলক্ষে এরা বোনাসও দেয় না। আমার আর ভালো লাগে না। আমি যদি বড়লোক হতাম আর আমার কাছে কোটি কোটি টাকা থাকতো, তাহলে আমাকে আর ঈদের জন্য চিন্তা করতে হতো না, বরঞ্চ আমি আমার পরিবারকে নিয়ে অনেক আনন্দ করে ঈদ কাটাতে পারতাম। এইভাবেই রিঙ্কি মন খারাপ করে নিজের কাজ সম্পন্ন করে এবং সন্ধ্যা হতে না হতেই তার ভাই এবং বোন দুজনেই শপিং এ যাওয়ার জন্য রিঙ্কিকে ফোন করে জ্বালাতন করতে শুরু করে দেয়। কিন্তু রিঙ্কি তাদেরকে নিজের মন খারাপের কথা বুঝতে দেয় না। সে অফিস ফেরত তার ভাই এবং বোনের সঙ্গে দেখা করে। প্রথমে টিনাকে সে লেহেঙ্গার দোকানে লেহেঙ্গা কেনার জন্য নিয়ে যায়। ওই দেখ দিদি, ওই লাল কালারের চুমকি বসানো লেহেঙ্গাটা আমার ঈদের জন্য ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই লেহেঙ্গাটা এখন খুব ভাইরাল। তুই আমাকে এই লেহেঙ্গাটা কিনে দে না দিদি। রিঙ্কি দেখে যে সেই লেহেঙ্গাটার দাম 30,000 টাকা। এত দামি লেহেঙ্গা দেখে রিঙ্কি একেবারে আটকে ওঠে। বোন, লেহেঙ্গাটার তো অনেক বেশি দাম, তুই বরঞ্চ ওই নীল রঙের সিম্পল লেহেঙ্গাটা নে, ওটা মাত্র 2,000 টাকা দাম। আমি তোকে প্রমিস করছি, আমি যদি বোনাস পাই তাহলে আমি তোকে এই লাল কালারের লেহেঙ্গাটা কিনে দেব।
টিনা তার দিদির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। তাই সে দোকানের মধ্যে লাল কালারের লেহেঙ্গা কিনবে বলে কান্নাকাটি করতে শুরু করে। শোন দিদি, তুই প্রত্যেক বছর ঈদ আসলে একই গল্প বলিস যে তোর প্রমোশন হলে কিংবা তুই বোনাস পেলে আমাকে দামি লেহেঙ্গা কিনে দিবি, কিন্তু কোনো বছর তোর প্রমোশন হয় না আর তুই বোনাসও পাস না। এই বছর আমাকে এই লাল কালারের লেহেঙ্গাটা কিনে দিতেই হবে, আমি কিচ্ছু জানি না। বোনের এরকম কান্না দেখে রিঙ্কি সবার সামনে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। সে নিজের সেভিংস থেকে 30,000 টাকা দিয়ে তার বোনকে সেই লাল কালারের দামি লেহেঙ্গাটা কিনে দেয়। আর টিনা এরকম দামি লেহেঙ্গা পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। সে তার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। রোশনি নিজের মেয়েকে ঈদ উপলক্ষে এত টাকা খরচা করে শপিং করতে দেখে মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না। তুই কেন তোর ভাই আর বোনেদের জন্য এত টাকা খরচা করছিস রিঙ্কি? তুই ওদেরকে যতই দিবি ওরা কিন্তু তোর কাছে আরো বেশি জিনিস চাইবে। আর ঈদ আসছে বলে একেবারে এত বেশি টাকা দিয়ে শপিং করতে হবে তার তো কোনো মানে নেই। তুই এত টাকা কোথা থেকে পাচ্ছিস বলতো? উফ মা, আস্তে কথা বলো, কারণ ভাই আর বোন যদি তোমার কথা শুনতে পায় তাহলে ওদের মন খারাপ হয়ে যাবে। আর বাবা আমার বিয়ের জন্য যে টাকা জমিয়ে রেখেছিল সেই টাকা দিয়ে আমি বোনকে লেহেঙ্গা কিনে দিয়েছি, কারণ আমি এমনিতেই বিয়ে করব না। সেই কারণে নিজের ভাই বোনের আনন্দের জন্য সেই টাকাটা খরচা করলে আমার ভালোই লাগবে। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। টিনা তার দিদির টাকা দিয়ে ঈদ উপলক্ষে দামি লেহেঙ্গা কিনলেও তার ভাই রাকেশ কোনো কিছুই কিনতে চায় না, কিন্তু সেই বিষয়ে রিঙ্কি কোনো ধারণা খুঁজে পায় না। কিরে ভাই, ঈদ আসতে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু তুই এখনো কিছু কিনলি না কেন বলতো? বল, এই ঈদে তোর কি কি লাগবে, আমি তোকে সেটাই দেব। আরে দিদি, এই বছর আমি ভেবেছিলাম যে ঈদ উপলক্ষে একটা বড় 3 লক্ষ টাকাতে বাইক কিনবো। আর ঈদের সময় যেহেতু অফার চলবে তাই সেই বাইকটার দাম হবে মাত্র 2.5 লক্ষ টাকা। কারণ প্রত্যেক বছর এই গরমের মধ্যে ঘামে ভিজে আমার কলেজে যেতে ইচ্ছা করে না, তাই আমি ঈদের পর থেকে বাইক নিয়ে কলেজে যাব। তুই আমাকে এই বছর ঈদ উপলক্ষে একটা বাইক উপহার দে। রাকেশের এমন কথা শুনে রিঙ্কি একেবারে আকাশ থেকে পড়ে, কারণ তার পক্ষে 2.5 লক্ষ টাকা দিয়ে ভাইকে বাইক কিনে দেওয়া মানে মৃত্যু সমান। রাকেশও একবারের জন্য চিন্তা করে না যে তার দিদি এত টাকা কোথা থেকে পাবে। ঠিক আছে ভাই, আমি তোকে এই বছর ঈদে বাইক উপহার দেব। ঈদের দিন আমরা সবাই আনন্দ করে তোর বাইক কিনতে যাব, কেমন? রিঙ্কির এমন কথা শুনে রাকেশ ভীষণ পরিমাণে আনন্দিত হয়। আর রিঙ্কির প্রথম থেকেই একটাই স্বভাব, সে প্রথমে কোনো কাজের জন্য হ্যাঁ বলে দেয় আর তারপর সেই কাজ কি করে হবে তা নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। আমি 2 দিনের মধ্যে 2.5 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করব? কারণ আমার বাবা আমার বিয়ের জন্য মাত্র 1 লক্ষ টাকা বাঁচিয়ে রেখে গেছে, আর তার সাথে যদি আমার মাহিনার টাকা মিলিয়ে দিই তাহলে 2.5 লক্ষ টাকা তো হচ্ছে না। আমি আর টাকা নিয়ে ভাবতে পারছি না। আমার একটা মাত্র ভাই আর একটা মাত্র বোন, এদের ইচ্ছাও যদি আমি পূরণ করতে না পারি তাহলে আর কিসের দিদি হলাম? এইভাবেই দেখতে দেখতে একদিন কাটে, কিন্তু রিঙ্কি কিছুতেই টাকা জোগাড় করে উঠতে পারে না। ঈদের আগের দিন। শোনো রিঙ্কি, কালকে ঈদ, তাই আমি আমার পরিবার নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আর আমি আমাদের অফিসের লকারের চাবি তোমাকে দিয়ে গেলাম, কেননা তুমি আমার সব থেকে বিশ্বস্ত কর্মচারী। তাই চাবিটা ঠিকঠাকভাবে রেখো, কারণ লকারের মধ্যে আমাদের পরবর্তী বিজনেসের মিটিংয়ের 5 লক্ষ টাকা রাখা আছে। ওই লটারির চাবি যেন কিছুতেই না হারাই বলে দিলাম। এই বলে পরিতোষবাবু সেখান থেকে চলে যায়। আর সেই লকারের চাবি রিঙ্কি হাতে পেয়ে তার চোখ একেবারে লোভে চকচক করে ওঠে। আজকে অফিসে কেউ নেই আর আমার কাছে সুবর্ণ সুযোগ। আমি যদি সব সিসিটিভি অফ করে দিই আর এই লকার থেকে এখন 5 লক্ষ টাকা চুরি করে নিই, তাহলে আমি আমার পরিবারের সঙ্গে এই বছরের ঈদ অনেক আনন্দ করে কাটাতে পারবো। আর ভাইকে একটা বাইকও কিনে দিতে পারবো। লকারের চাবি আমার কাছে থাকলেও যেহেতু কারোর কাছে কোনো প্রমাণ থাকবে না যে চুরিটা আমি করেছি, তাই আমাকে কেউ ধরতেও পারবে না। এই ভেবে অফিস পুরো ফাঁকা হয়ে গেলে রিঙ্কি সমস্ত সিসিটিভি ক্যামেরা অফ করে দেয় আর একেবারে লকারের কাছে যায়। সে লকার থেকে 5 লক্ষ টাকা চুরি করার চেষ্টা করে, কিন্তু তার মন কিছুতেই এই কাজের জন্য সাড়া দেয় না। তাই সে চুরি করতে না পেরে সেদিন অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। কিন্তু সেদিনই হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসে। চোর রিঙ্কি, তুমি এক্ষুনি অফিসে আসো। তুমি আমার লকার খুলে 5 লক্ষ টাকা চুরি করে বাড়ি নিয়ে চলে গেলে, আর তোমাকে ঈদ আমি বোনাস দিইনি বলে তুমি এই কাণ্ড ঘটিয়েছো, তাই তো? তুমি অফিসে আসো, না হলে আমি এক্ষুনি তোমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। আপনি এসব কি কথা বলছেন স্যার? বিশ্বাস করুন, আমি আপনার থেকে 1 টাকাও চুরি করিনি। আর স্যার, আপনি এখন অফিসে কি করছেন? আপনি তো ঘুরতে গিয়েছিলেন। বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি। আমি আমার গাড়ির চাবি কেবিনে ফেলে রেখে গিয়েছিলাম, আর সেই চাবি নিতে এসে দেখলাম লকার খোলা অবস্থায় পড়ে আছে আর টাকা গায়েব। আমি তোমাকে অত কৈফিয়ত দিতে চাই না, তুমি এক্ষুনি অফিসে আসবে। এই বলে পরিতোষবাবু ফোন কেটে দেয়। রিঙ্কি চুরির অপবাদে একেবারে কান্নায় ভেঙে পড়ে। সে তার ভাই বোন এবং মাকে এই ঘটনা জানালে
তার ভাই এবং বোন দুজনেই রিঙ্কির উপরেই সন্দেহ করতে থাকে। দিদি, তুই আমাকে 2.5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিতে পারবি না সেটা বললেই তো পারতিস, কিন্তু তাই জন্য তুই ঈদের আগে এরকম অফিস থেকে টাকা চুরি করলি? ছি দিদি ছি, তোর জন্য আমরা লজ্জায় মুখ দেখাতেও পারবো না, আর আজকে তোকে আমার দিদি বলতেও ঘৃণা করছে। রিঙ্কি এসব কথা শুনে আরো বেশি ভেঙে পড়ে। সেই মুহূর্তে রিঙ্কি অফিসে চলে যায় আর তার পরিবারও রিঙ্কির সঙ্গে অফিসে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে পুলিশ বাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত আছে। বিশ্বাস করুন, আমি আমার অফিসের লকার থেকে কোনো টাকা চুরি করিনি। আপনারা কেন আমাকে গ্রেফতার করছেন? আমি তো আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু আপনি যখন সিসি ক্যামেরা বন্ধ করেছিলেন তখন ক্যামেরার পেছনে আপনার হাতের ছাপ পাওয়া গেছে, আর সেই ছাপ আপনারই, কারণ এই অফিসে আপনি ছাড়া আর অন্য কোনো মহিলা কাজ করে না, আর আপনি যেহেতু সিসিটিভি ক্যামেরা বন্ধ করেছিলেন তাই আপনিই চোর। এই কথা শুনে রিঙ্কি একেবারে চুপ করে যায়, আর সে কাউকে বোঝাতে পারে না যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করলেও সে কিছু চুরি করেনি। স্যার, আপনি এক্ষুনি এই চোর মেয়েটাকে আমার অফিস থেকে গ্রেফতার করে নিয়ে চলে যান। আমি চাই না এরকম চোর সমাজে খোলাখুলি ঘুরে বেড়াক। হ্যাঁ, আমি তো রিঙ্কিকে গ্রেফতার করবই, কিন্তু উনি যখন এত পরিমাণে কান্নাকাটি করছেন তখন আমি এই লকারের উপর থেকে ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেব, আর সেই ছাপ যদি রিঙ্কির হাতের সাথে মিলে যায় তাহলে আমি ওনাকে গ্রেফতার করে নিয়ে চলে যাব। লকার থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কথা শুনে পরিতোষবাবু প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ লকার থেকে 5 লক্ষ টাকা রিঙ্কি চুরি করেনি, বরঞ্চ চুরি করেছে পরিতোষবাবু। সে আজকে ইচ্ছা করে রিঙ্কিকে লকারের একটা নকল চাবি দিয়ে যায়, আর তার আসল চাবি থাকে পরিতোষবাবুর কাছে। পরিতোষবাবু ঠিক করে যে রিঙ্কি যখন অফিস থেকে বেরিয়ে যাবে তখন সে অফিসে ঢুকে লকার খুলে 5 লক্ষ টাকা চুরি করে নেবে আর দোষ দেবে রিঙ্কির উপর। কিন্তু পরিতোষবাবু যখন 5 লক্ষ টাকা চুরি করে তখন সে হাতে গ্লাভস পরতে ভুলে যায়, তাই তার আঙুলের ছাপ থেকে যায় লকারের মধ্যে। পুলিশ অফিসার যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় তখন সেই আঙুলের ছাপ একেবারে পরিতোষবাবুর আঙুলের সঙ্গে মিলে যায়। ও, তার মানে এতক্ষণ ধরে আমরা ভুল সন্দেহ করছিলাম, আপনি ইচ্ছা করেই 5 লক্ষ টাকা চুরি করেছেন আর সমস্ত দোষ দিচ্ছেন এই বেচারা রিঙ্কির উপর। ছি ছি পরিতোষ বাবু, আপনি নিজের অফিসে নিজেই এরকম কাজ করলেন? পুলিশ অফিসারের এমন কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়, আর পরিতোষবাবু ভয় পেয়ে সমস্ত সত্যি ঘটনা স্বীকার করে। স্যার, আমার খুব ভুল হয়ে গেছে, কারণ আমার কাছে চুরি করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি মাস গেলে অনেক টাকা রোজগার করি, কিন্তু সেই টাকা দিয়ে আমি আমার পরিবারের আবদার পূরণ করতে পারি না। আর এই বছর আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে ঈদ উপলক্ষে একটা নতুন ফ্ল্যাট উপহার চেয়েছে, ফলে আমি সেই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট জোগাড় করার জন্য বিজনেস মিটিং এর 5 লক্ষ টাকা চুরি করে ফেলেছি। অফিসার পরিতোষবাবুর আর কোনো কথাই শুনতে চায় না। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়, আর রিঙ্কি চুরির অপবাদ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। টিনা এবং রাকেশ তাদের দুর্ব্যবহারের জন্য তাদের দিদির কাছে ক্ষমা চাইলে রিঙ্কি তাদেরকে ক্ষমা করে দেয়, আর রাকেশ এবং টিনা কখনোই ঈদ উপলক্ষে তাদেরকে দামি দামি জিনিস কিনে দেওয়ার জন্য আবদার করে না। তাই রিঙ্কি এবার তার সামর্থ্য মতো তার ভাই বোনেদের ঈদ উপলক্ষে জিনিসপত্র কিনে দেয়। এভাবেই রিঙ্কি তার পরিবারের সঙ্গে খুবই সুন্দরভাবে ঈদ পালন করে। সে তার কথা মতো তার পরিবারকে ঈদের দিন বিরিয়ানি, চাউমিন, বার্গার, সিমুই ইত্যাদি রান্না করে খাওয়ায়। আজকে বিমলা দেবী এবং রাকেশ বাবুর কাছে অত্যন্ত খুশির একটা দিন ছিল। আজকে তাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে। এই দিনটা যে তাদের জীবনে কখনো আসবে এটা রমেশ বাবু এবং বিমলা দেবী একেবারেই ভাবেনি। তারা সারা বাড়ি ফুলে ফুলে সাজিয়ে দেয়, চারিদিকে গান বাজনা হতে থাকে। সবার মনের মধ্যে যেন কত খুশি লুকিয়েছিল যেগুলো তারা এত বছরেও প্রকাশ করতে পারেনি। কিন্তু আজকে সবার খুশি বাঁধন ছাড়া। এই এত আনন্দের মুহূর্ত দেখে বিমলা দেবী এবং রমেশ বাবু নিজেদের মধ্যে আলোচনা করা শুরু করে। সত্যি আমাদের কপালে এই সুখটা লেখা ছিল, আমি নিজেও ভাবতে পারিনি। আমাদের একমাত্র মেয়ের আজকে বিয়ে, যদিও ওকে বিয়ে দিয়ে নিজের থেকে দূরে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তা বললে হয় কি, আমরা কি সারা জীবনের সাথে থাকতে পারবো, নাকি ওর সারা জীবন খেয়াল রাখতে পারবো? তার চেয়ে ভালো যে এই কাজটা করার সবচেয়ে বেশি উপযুক্ত তার হাতেই নিজের মেয়েকে তুলে দেওয়া। সত্যি সৌরভের সম্বন্ধটা এমন অদ্ভুত ভাবে আমাদের কাছে এলো যে না করে আর পারলাম না। এমন ভালো ছেলে আর কটা দেখেছো বলো তো তুমি? সত্যি সৌরভ খুব ভালো ছেলে। ও যেভাবে শুরু থেকে আমাদের সাহায্য করেছে আর আমাদের নাতি নাতির জন্য যেভাবে খেটেছে, সেরকম খুব আপন লোক হলে তবেই করে। আর আমি যে সাহায্য করলাম তার বেলা আমার কথা বুঝি তোমাদের মাথায় নেই? আমার কথা বুঝি তোমাদের মাথাতে আসছে না? অবশ্য মাথায় আসলে এত তাড়াতাড়ি কি আমার বিয়ে দিয়ে দিতে? তোমাদের যত ভালোবাসা সব তো অন্যের ছেলের প্রতি। তুই না থাকলে আমাদের জীবনে এত বড় খুশির দিনটা কখনোই আসতো না। তোকে ভালো না বেশি আমরা যাবো কোথায়? আর অন্যের ছেলে কি রে? নিজের স্বামীর ব্যাপারে কেউ এইভাবে কথা বলে? এভাবে রমেশ বাবু এবং বিমলা দেবী তাদের একমাত্র মেয়ের সঙ্গে সুখ দুঃখের মুহূর্ত ভাগ করে নেয়।
আজকে তাদের গোটা বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। এরকম আনন্দের মুহূর্তে স্নেহা তার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং ননদকে একসঙ্গে গল্প করতে দেখে তার সঙ্গে ঘটে যাওয়া পুরানো দিনের কথা মনে করতে থাকে। কয়েক মাস আগে পর্যন্ত এই বাড়ির অবস্থা একেবারে বিপরীত ছিল। আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি বৌমা, আমার কিন্তু নাতনি চাই। আমার মেয়েকে তোমাকেই কিন্তু আমার কাছে ফিরিয়ে দিতে হবে। তুমি আমার কথা রাখতে পারবে তো? আমি কিভাবে আপনাকে কথা দিতে পারবো বলুন তো মা? এসব কিছু কি আমার হাতে? আমি চাইলেই কি সবকিছু পরিবর্তন করে দিতে পারবো? অধিকাংশ বাড়িতেই যেমন পুত্র সন্তান জন্মানোর আনন্দটা বড্ড বেশি করে বোঝা যায়, তেমনটা কিন্তু স্নেহাদের বাড়িতে হয় না। তাদের বাড়িতে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান জন্মানোটাই যেন বড্ড বেশি শ্রেয়। আসলে স্নেহা শ্বশুর শাশুড়ি অর্থাৎ রমেশ বাবু এবং বিমলা দেবী অনেকবার চেয়েও কন্যা সন্তান পায়নি। কন্যা সন্তানের চেষ্টায় একের পর এক তাদের চারটি ছেলে হয়েছে। 4টে ছেলের পর তাদের কোলে একটি কন্যা সন্তান আসে। তখনও নিয়তির নির্মম পরিহাসে সেই কন্যা সন্তানও তাদের চোখের সামনে থেকে কোথায় যেন হারিয়ে যায়। তাই বড় ছেলে আবিরের স্ত্রী স্নেহা যখন গর্ভবতী হয়, তখন তাদের সবার একটাই চাহিদা থাকে, স্নেহার গর্ভে যেন একজন কন্যা সন্তানই আসে। আর এই কারণেই স্নেহার চিন্তা যেন বাড়তেই থাকে। যত দিন যাচ্ছে তোমার চোখ মুখ এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তুমি কি খুব চিন্তা করছো? তোমার অসুবিধা হলে আমাকে বলতে পারো। আমার সত্যি সত্যি ভয় করছে, যদি আমারও ছেলে হয় তখন কি হবে বলো তো? কেউ আমাকে আর পছন্দ করবে না। আমি বাবা মায়ের মনের ইচ্ছাটাও পূরণ করতে পারবো না। এসব ভেবেই আমি নিজেকে ঠিক রাখতে পারছি না আবির। আমাদের বাচ্চা ছেলে হবে না মেয়ে সেটা তো ঠিক করার অধিকার আমাদের হাতে নেই। উপরওয়ালা যেটা চাইবেন সেটাই হবে। তুমি এসব ভেবে একদম চিন্তা করো না। চিন্তা তো একটু হচ্ছেই। তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন আমার গর্ভে উনি কন্যা সন্তানই দেন। এসব বাদ দাও, আজকে বরং তুমি আমাকে বলো তোমাদের একমাত্র বোন কিভাবে তোমার বাবা মায়ের চোখের সামনে থেকে হারিয়ে গেছে? হারিয়ে তো যায়নি স্নেহা, আমার বোনকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। বোনের তখন সবেমাত্র 2 দিন বয়স ছিল। মা নিজের হাসপাতালের বেডে ঘুমাচ্ছিল আর আমরা সবাই বাইরে বসে বোনকে দেখতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে মায়ের চিৎকারে হসপিটাল কেবিনে ঢুকে দেখি বোন দোলনায় নেই। এটা কখনো সম্ভব? তোমরা তো বাইরেই বসেছিলে, আর তোমরা কাউকে ভেতরে আসতে যেতে দেখলে না? না গো, ভেতরে একজন নার্স ছিল। ও মায়ের পাশে বসে থাকতে থাকতে প্রায় অঘরে ঘুমিয়েই পড়েছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল এমন একটা পাপ কাজ সে করেনি। তুমি এত শিওর হচ্ছ কিভাবে যে ওই মহিলা বাচ্চা চুরি করেনি? হতেও তো পারে ও বাচ্চা চুরি করে আবার ঘুমানোর অভিনয় করছিল। আরে বাবা, সে যদি বাচ্চাটা নিত তাহলে তো বাচ্চাটাকে নিয়ে তাকে বাইরে বেরোতে হতো। আর আমরা তো কেবিন থেকে কাউকেই বাইরে বেরোতে দেখিনি। আর তাছাড়া কেবিনের সব জায়গাতে খুঁজে কোথাও তো বোনকে দেখতে পাইনি। তার মানে একটা বাচ্চা এমন ভাবে হাওয়ায় উড়ে গেল? এসব আমার মাথায় কিছুই ঢুকছে না। ওই দেখো, তোমার বাচ্চা লাথি মারলো, তার মানে ওর মাথাতেও কিছু ঢোকেনি। স্নেহার কথা শুনে আবির হাসতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। আজকাল স্নেহার শরীর বেশ খারাপ থাকে। বিছানা থেকে উঠে একা একা বাথরুম যাওয়াটাও যেন তার কাছে একটা শাস্তি বলে মনে হয়। তার এই অসুবিধার কথা তার বাড়ির সকলেই বুঝতে পারে এবং সকলেই স্নেহার পাশে থেকে তাকে সাহায্য করার পুরোপুরি ভাবে চেষ্টা করে। এখন বৌমার সাথে 24 ঘন্টা থাকতে পারবে এমন কাউকে আমাদের দরকার। আমি চাই না আমার নাতনির কোনো রকমের ক্ষতি হোক। তোরা আজকালের মধ্যেই এমন কাউকে জোগাড় কর। 24 ঘন্টা কেউ থাকতে পারে না মা, সেই মানুষটার একটা বিশ্রামের দরকার। আর কেউ যদি থাকতেই চাই তাহলে সে অনেক টাকা দাবি করবে। টাকা নিয়ে যে আমাদের কোনো মাথা ব্যথা নেই সেটা তুই ভালো করেই জানিস। যত টাকা লাগে আমি দেব। তুই শুধু এমন একজনকে জোগাড় কর যে বৌমার সাথে 24 ঘন্টা থাকতে পারবে। আমার চেনা এমন একজন আমাদের অফিসে আছে। আমাদের অফিসে একজন কলিগের মায়ের অসুস্থতার সময় সেই মেয়েটি 3.5 রাত খেটে তার মায়ের সেবা করেছিল। তবে তাকে কোথায় পাবো সেটাই তো জানি না। কেন? তুই তোর অফিস কলিগকে জিজ্ঞাসা কর ওই মেয়েটাকে ও কোথা থেকে পেয়েছিল। তার থেকে খোঁজ নিয়ে কালকের মধ্যেই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমার বৌমা আর নাতনির কোনো অসুবিধা হোক আমি সেটা আর চাই না। বিমলা দেবীর কথা শুনে আবির এবং মৈনাক দুজনেই সেখান থেকে চলে যায়। মৈনাক সমস্ত রকমের খোঁজ খবর নিয়ে সেই মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে আসে। বড্ড সাদামাটা ছিমছাক পোশাক পরা অতি সাধারণ একটি মেয়ে। তাকে দেখলেই বোঝা যায় টাকা পয়সার অভাবেই তার জীবন কেটেছে। আর মেয়েটি অত্যন্ত ভদ্র নম্র হওয়ায় বিমলা দেবী আর কোন রকমের বিচার না করেই মেয়েটিকে তার বৌমার আয়া হিসেবে নিযুক্ত করে। তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই? তোমার শাশুড়ি মায়ের সবকটাই ছেলে, সেই কারণেই বোধহয় ওনার নাতনির এত ইচ্ছা, তাই না? একদম ঠিক বলেছ। আর এই কারণেই চিন্তায় আমার রাতে ঘুম আসতে চায় না। আমারও যদি মেয়ের জায়গায় ছেলে হয় তাহলে বোধহয় শাশুড়ি মা আমাকে আর এই বাড়িতে থাকতেই দেবে না। এই প্রথমবার বোধহয় কোনো ঠাকুমাকে দেখলাম যে কিনা নাতনিকে এত পছন্দ করে। কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তাই না?
আসলে আমার শাশুড়ি মায়ের একটা মেয়ে হয়েছিল, কিন্তু সে তার জন্মের 2 দিন পরেই হারিয়ে গিয়েছে। এভাবে স্নেহা পায়েলকে সমস্ত কথা বলে। সবটা জানার পর পায়েলেরও খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। স্নেহা সন্তান জন্ম নেওয়ার দিন চলে আসে। সৌভাগ্যবশত স্নেহার কন্যা সন্তানই হয়। এই ঘটনায় সারা বাড়ি আনন্দে মেতে ওঠে। কিন্তু জন্মের পরেই স্নেহার সন্তান এক মারণ রোগ নিয়ে পৃথিবীতে আসে। সেই রোগের কারণে তার প্রচুর রক্তের প্রয়োজন হয়। কিন্তু স্নেহার মেয়ে তার শাশুড়ি মায়ের মতোই এক অদ্ভুত ধরনের রক্ত নিয়ে জন্মায়, যা গোটা পৃথিবীতে মাত্র 16% লোকেরই থাকে। আবার সেই অভিশপ্ত রক্ত, এইসব আমার কারণেই হয়েছে। আমার জন্যই আমার মেয়ে এই রক্ত নিয়ে জন্মেছিল, আর আজকে আমার নাতনিরও সেই একই অবস্থা হলো। ডাক্তার বলেছিল গোটা শহরে আমি আর আমার মেয়ে ছাড়া আর কারোর এই ব্লাড গ্রুপ নেই। তাহলে আপনি আপনার নাতনিকে রক্ত দিয়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। আমার শরীরে এত রোগ, তার উপরে আমার ব্লাড সুগার আছে। আমার রক্ত দিয়ে ও আরো অসুস্থ হয়ে যাবে। আমারও তো RH ফ্যাক্টর। আমার শরীরেও আপনার মতো একই রক্ত আছে, আর আমার কোনো রোগও নেই। আপনারা চাইলে আমি রক্ত দিতেই পারি। মিথ্যা কথা বলছো কেন? তোমার আমার মতো একই রক্ত হতেই পারে না। ডাক্তারবাবু বলেছিল এই শহরে শুধুমাত্র আমার আর আমার মেয়েরই একই রক্ত ছিল, আর তুমি তো অন্য কারোর সন্তান। এখন আর এসব আলোচনা করার সময় নেই। আপনি আসুন ম্যাডাম, আপনি রক্ত দেবেন, তবেই আমরা বাচ্চাটার প্রাণ বাঁচাতে পারবো। এই বলে সৌরভ পায়েলকে নিয়ে চলে যায়। এই ঘটনায় আর কারোর কিছু মনে না হলেও আবিরের মনে বেশ খটকা লাগে। আবির এবং তার 3 ভাই তাদের বোনের নিরুদ্দেশ হওয়ার রহস্য উদ্ঘাটন করতে আবার সেই হসপিটালেই ফিরে যায় যেখানে তাদের বোন জন্মেছিল। সেখানে গিয়ে ওই পুরানো নার্সের ঠিকানাও তারা খুঁজে বের করে। ওই নার্সের বাড়িতে গিয়ে তারা 4 ভাই তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আপনি তার মানে আমার বোনকে সেদিন চুরি করেছিলেন, তাই তো? আর আপনার ঘরে তো দেখতে পাচ্ছি পায়েলের বেশ কয়েকটা ছবিও আছে। মানে এতদিন আপনি ওকে আপনার কাছে রেখেছিলেন? এটা কত বড় অপরাধ, আপনি সেটা জানেন? কেন চুরি করেছিলেন আমার বোনকে? আমি যেদিন তোমার বোনের ব্লাড রিপোর্ট পেয়েছিলাম, আমি সেদিনই জানতে পেরেছিলাম ওর শরীরে কোন রক্ত বইছে, আর আমি ওকে চুরি করে নিয়েছিলাম। বিদেশি মার্কেটে এই রক্তের প্রচুর দাম। যখনই কারোর এই রক্তের দরকার পড়তো, আমি অনেক মোটা টাকা নিয়ে পায়েলের সেই রক্ত বিক্রি করে দিতাম। আমি গরিবের মতো থাকতে পারি, কিন্তু আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে। আপনার এত বড় সাহস! আপনি এত বড় দোষটার কথা এভাবেই গর্ব করে বলছেন? লজ্জা করছে না আপনার? কিভাবে চুরি করলেন সেদিন আমার বোনকে? হাসপাতালে তোমার মায়ের কেবিনের জানালার বাইরে আমার লোক দাঁড়িয়েছিল। আমি তোমাদের বোনকে জানালা দিয়ে বের করে ওদের হাতে তুলে দিয়েছিলাম। তারপর নিজে ঘুমিয়ে পড়ার অভিনয় করেছিলাম, আর তোমরা বুঝতেও পারোনি হঠাৎ করে বাচ্চাটা কিভাবে উবে গেল। এই সমস্ত কথা আবির এবং তার ভাইরা মোবাইলে রেকর্ড করে। সব কথা প্রমাণ সহ পুলিশকে জানালে পুলিশ সুধাকে গ্রেপ্তার করে। আবির বাড়িতে এসে সমস্ত সত্যি কথা সবাইকে বলে দেয়। বিমলা দেবী আর রমেশ বাবুর খুশির কোনো ঠিকানা থাকে না। এতদিন তাদের গোটা বাড়িটা একটা মেয়ের জন্য কেমন যেন দুঃখী হয়ে থাকতো, আর এখন তাদের বাড়িতে দুটো মেয়ে। এভাবেই তাদের দিন খুবই সুখের সাথে কাটতে থাকে। মাঝে মাঝে স্নেহার এবং তার বাচ্চা চেক আপ করতে সৌরভ তাদের বাড়িতে আসে। রোজ আসা যাওয়া থেকে ধীরে ধীরে সৌরভ এবং পায়েলের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। শুভ দিন দেখে বিমলা দেবী এবং রমেশ বাবু সৌরভের সাথে পায়েলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই একটা মেয়ে আমাদের বাড়িতে আসতেই বাড়িটা কেমন যেন হাসিতে খুশিতে ভরে গেছে। আমি বাবা মাকে এত খুশি হতে এর আগে কখনো দেখিনি। শুধু বাবা মা, আমরা 4 ভাই কতটা খুশি সেটা তুমি দেখতে পাওনি? পায়েলের জন্য আমাদের মেয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছে, এর জন্য তুমি খুশি নাও? আর তাছাড়াও আজ আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, আর তাছাড়াও তো আজ আমাদের বাড়িতে একমাত্র মেয়ের বিয়ে। সবাইকে তো খুশি থাকতেই হবে। যে তোমাদের বাড়ির একমাত্র মেয়ে, সে নাকি গরিবদের মতো বস্তিতে বড় হয়েছে। শুধু তোমাদের বাড়ির একমাত্র মেয়ে, এমন একটা অদ্ভুত রক্ত যার শরীরে বইছে, তাকে তো এই গোটা শহরের একমাত্র অন্যতম মেয়ে বললেই চলে। সেই মেয়ে দিন রাত লোকের বাড়িতে আয়ের কাজ করেছে, আর তার রক্ত বিক্রি করে অন্যজন নিজের ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। এসব ভাবলেই আমার গা শিউরে ওঠে। এসব কথা একদম ভাবতে হবে না। অনেক দুঃখ কষ্ট চিন্তায় আমাদের দিন কেটে গেছে, আর সেসব দিন ফিরে আসবে না। তাই সেসব কথা ভেবে মন খারাপ করার কোনো দরকার নেই। চল আমরা মণ্ডপের কাছে যাই। এই বলে আবির এবং স্নেহা তাদের ছোট্ট মেয়ে পরীকে নিয়ে পায়েল এবং সৌরভের বিয়ের মণ্ডপের পাশে যায়। পায়েলকে এত খুশি হতে তারা আগে কখনো দেখেনি। প্রথম যখন পায়েল তাদের বাড়িতে এসেছিল, তখন পায়েলকে দেখলে মনে হতো সে হাসতেই পারে না, আর আজকে পায়েলের হাসি যেন বাদ মানছে না। হাসিতে খুশিতে কিছুক্ষণের মধ্যেই সৌরভ এবং পায়েলের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর পায়েল তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।